আমাদের প্রথম গল্পটি পাঠিয়েছেন সিলেটের মৌলভীবাজার থেকে শাহেদ ভাই। শাহেদ ভাইয়ের এক ঘনিষ্ঠ বন্ধু রফিকের জীবনে ঘটে যাওয়া একটি বিভীষিকাময় ঘটনা এটি। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 4 বছর আগে। রফিকদের গ্রামে একজন বৃদ্ধ লোক থাকতেন, যাকে সবাই কালা জাদুকর বা জিনের ওঝা বলে চিনত। তার নাম ছিল জব্বার মিয়া। জব্বার মিয়া কারোর সাথে তেমন কথা বলতেন না। গ্রামের শেষ মাথায় বাজারের পেছনে তার একটা পুরনো মাটির ঘর ছিল। রাতে সেই ঘর থেকে অদ্ভুত আলো আর বিড়বিড় শব্দ ভেসে আসত। গ্রামের বয়স্করা সবসময় সতর্ক করতেন, ওদিকে যাস নে, ও জিনের কালা জাদু চর্চা করে। রফিক তখন তরুণদের দল নিয়ে বেশ বেপরোয়া। ভূত প্রেত বা জিনের কালা জাদু এসব নিয়ে সে আর তার বন্ধুরা সবসময় হাসাহাসি করত। একদিন বাজি ধরা হলো, রফিককে গভীর রাতে জব্বার মিয়ার উঠানে গিয়ে একটা কাচের বোতল পুঁতে আসতে হবে। বাজি জিতার লোভে রফিক রাজি হয়ে গেল। রাত তখন 1:40। চারদিক নিশুতি রাত, শুধু ঝিঝি পোকার ডাক আর দূর থেকে কুকুরের কাঁদুনির সুর ভেসে আসছে। রফিক হাতে একটা কাচের বোতল আর ছোট কোদাল নিয়ে জব্বার মিয়ার ঘরের দিকে এগোতে লাগলো। বাঁশঝাড়ের কাছে পৌঁছাতেই রফিকের গায়ের লোম খাড়া হয়ে উঠল। আবহাওয়ায় এক অদ্ভুত পচা গন্ধ। পুরো বাঁশঝাড়ের হাওয়া যেন আচমকা বন্ধ হয়ে গেল। কোনো পাতা নড়ছে না, অথচ এক ধরনের অদ্ভুত ফিসফিস শব্দ বাতাসে ভাসছে। রফিক ভয় চেপে জব্বার মিয়ার উঠানের এক কোণে যেয়ে মাটি খোঁড়া শুরু করল। হঠাৎ জব্বার মিয়ার মাটির ঘরের বেড়ার ফাঁক দিয়ে একজোড়া লাল আগুনের মতো চোখ রফিকের দিকে নজর আটকে দিল। রফিক থমকে গেল। সে দেখল জব্বার মিয়া মাটিতে পদ্মাসনে বসে আছে, আর তার সামনে 4টি কালো মোমবাতি জ্বলছে। মোমবাতির আলো স্বাভাবিক হলুদ নয়, রক্ত লাল। আর সবচেয়ে ভীতিজনক বিষয় হলো জব্বার মিয়ার মাথার উপর ধোয়ার মতো একটা বিশালাকার কুচকুচে কালো ছায়া শূন্যে ভেসে রয়েছে। সেই ছায়াটির কোনো নির্দিষ্ট চেহারা ছিল না, কিন্তু দুটো জলজলে লাল চোখ স্পষ্ট দেখা যাচ্ছিল। রফিক ভয়ে জমে গেল। সে দৌড়ে পালিয়ে আসার চেষ্টা করতেই একটা ভারী গম্ভীর আওয়াজ শুনতে পেল, তোর এই দুঃসাহসের মাসুল তোকে দিতেই হবে। রফিক কোনো মতে প্রাণ হাতে নিয়ে সেদিন বাড়ি ফিরেছিল, কিন্তু আসল আতঙ্ক শুরু হলো পরের দিন থেকে। রফিক মানসিকভাবে সম্পূর্ণ বদলে যেতে শুরু করলো। দিনের বেলাতেও সে ঘরের দরজা জানলা বন্ধ করে অন্ধকার রুমে বসে থাকত। খাবারের থালা দিলে সে নাকি ভাতগুলোকে পোকা হিসেবে দেখত। ঘরের দেয়াল থেকে রক্ত চুইয়ে পড়তে দেখত। সবচেয়ে বড় বিষয়, রাত ঠিক 2টা বাজলেই রফিকের গলা থেকে দুটো আলাদা গলার আওয়াজ বের হতো। একটা রফিকের নিজের আর্তনাদ, আর অন্যটা কোনো অমানবিক গভীর পৈশাসিক হাসি। রফিকের শরীর দিন দিন শুকিয়ে কঙ্কাল হতে লাগলো। তার চোখ দুটো কোটরগত হয়ে লাল হয়ে গেল। রফিকের পরিবার বুঝতে পারল এটা সাধারণ কোনো অসুখ নয়। এলাকার বড় হুজুরকে ডেকে আনা হলো। হুজুর ঘরে ঢুকেই চিৎকার করে উঠলেন, এই ঘরে কালা জিনের আসর আছে। জিনের কালা জাদু দিয়ে এই ছেলেকে বেঁধে ফেলা হয়েছে। হুজুর যখন কোরআন পাঠ করা শুরু করলেন, ঘরের পরিবেশ এক নিমিষে ভারী হয়ে উঠল। ঘরের বন্ধ দরজা জানলাগুলো সশব্দে খুলছে আর বন্ধ হতে লাগলো। রফিকের শরীর প্রায় শূন্যে 1 হাত উপরে উঠে গেল। রফিকের মুখ দিয়ে সেই খসখসে অমানসিক আওয়াজ বের হলো, ও আমার আস্তানায় পা দিয়েছিল, কালা জাদুর মোমবাতি নিভিয়ে দিয়েছিল, আমি ওর প্রাণ না নিয়ে ছাড়ব না। হুজুর দীর্ঘ 4 ঘন্টা ধরে আয়াতুল কুসরি এবং রুকিয়ার বিভিন্ন দোয়া পাঠ করে রফিকের উপর ফু দিতে লাগলেন। এক পর্যায়ে হুজুর একটি বিশেষ তোড়া থেকে জমজমের পানি বের করে রফিকের মুখে ছিটিয়ে দেন এবং একটা তামার পিন দিয়ে তসবি জড়িয়ে আঘাত করতেই রফিক বিকট এক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘরের এক কোণে যেন আগুনের মতো ধোঁয়া উৎপন্ন হয়ে হঠাৎ মিলিয়ে যায়। পরদিন সকালে জব্বার মিয়ার ঘরের দিকে গিয়ে গ্রামের মানুষ দেখতে পায় জব্বার মিয়া নিজের ঘরেই মৃত অবস্থায় পড়ে আছে, আর তার মুখ সম্পূর্ণ কালো হয়ে গেছে, যেন আগুনে পুড়ে গেছে। রফিকের সুস্থ হতে প্রায় 6 মাস সময় লেগেছিল।
কিন্তু আজও রফিক রাতের বেলা আলো ছাড়া ঘুমাতে পারে না। সামান্য খসখস শব্দ হলেও শিউরে ওঠে সে। শাহেদ ভাই লিখেছেন, জিনের কালা জাদু কোনো কাল্পনিক গল্প নয়, এটি এমন এক অদৃশ্য জগৎ যা মানুষ কল্পনাও করতে পারবে না। ডিয়ার লিসেনার্স, কেমন লেগেছে আমাদের আজকের প্রথম ঘটনাটি? কমেন্ট করে জানান। আর যারা লাইভ শুনছেন, চোখ রাখুন স্ক্রিনে। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। আমাদের দ্বিতীয় ঘটনাটি ইমেল করেছেন রাজশাহী থেকে তানবীর আহমেদ। এই ঘটনাটি তার দাদা মরহুম মাওলানা ইব্রাহিম সাহেবের ডায়েরি থেকে পাওয়া। সেই গ্রামের নাম ছিল আমঝুপি। সেই গ্রামে একটি বহু পুরনো কবরস্থান ছিল। লোকমুখে শোনা যেত, 100 বছর আগে ওই কবরস্থানে এক শক্তিশালী পীর সাহেব এক উপদ্রবকারী জিনকে বিশেষ আমল এবং আংটির মাধ্যমে একটি কবরের ভেতর কারাবন্দী করে রেখেছিলেন। কবরের উপর একটি কালো রঙের পাথর বসানো ছিল, যার গায়ে কিছু হিব্রু ও প্রাচীন আরবি অক্ষরে লেখা খোদাই করা ছিল। গ্রামে সবাইকে নিষেধ করা হয়েছিল কেউ যেন কখনোই সেই কালো পাথর স্পর্শ না করে বা তার উপর কোনো কিছু না ফেলে। কাকতালীয়ভাবে 2020 সালে সেই কবরস্থানের পাশ দিয়ে নতুন একটা রাস্তা তৈরির কাজ শুরু হয়। মাটি কাটার জন্য আনা হয় বুলডোজার ও একদল শ্রমিক। শ্রমিকদের সর্দার রিয়াজ নামে একজন লোক। তিনি ছিলেন প্রচণ্ড নাস্তিক স্বভাবের। সে কোনো অলৌকিক কিছু বিশ্বাস করত না। কবরস্থানের সীমানায় মাটির কাজ করার সময় শ্রমিকরা সেই কালচে পাথরটি দেখতে পায়। শ্রমিকরা ভয় পেয়ে কাজ বন্ধ করে দেয় এবং রিয়াজ সর্দারকে বলে, সর্দার, এই গ্রামের মুরব্বীরা বলেছে এই পাথর সরানো যাবে না, এখানে কবরবন্দি জিন আটকানো আছে। কথাটি শুনে রিয়াজ হেসেই গড়িয়ে পড়ল। সে বলল, মাটির নিচে পাথর ছাড়া আর কিছুই নেই, তোরা কাজ কর, না হলে মজুরি পাবি না। বিকেলের দিকে রিয়াজ সর্দার নিজেই একটা বড় হাতুড়ি নিয়ে সেই বিশেষ কালো পাথরটার উপর জোরে আঘাত করল। প্রথম আঘাতেই পাথরটি মাঝখান থেকে 2 টুকরো হয়ে ফেটে গেল, আর সাথে সাথে এক বিকট গন্ধযুক্ত গ্যাস মাটির ভেতর থেকে বের হয়ে এলো। একই সাথে একটা তীব্র ভূমিকম্পের মতো কেঁপে উঠল চারপাশ। যদিও অন্য কোথাও ভূমিকম্প হয়নি, শুধু ওই কবরস্থানটুকুতেই কেঁপে উঠেছিল। শ্রমিকরা ভয়ে কাজ ফেলে পালিয়ে গেল। রিয়াজ একা দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, দেখলি তো, কিছুই তো হলো না। কিন্তু আসল ভয় শুরু হলো সূর্য ডোবার পর। রিয়াজ রাতে তার টিনের চালা ঘরে একা একা ঘুমাচ্ছিল। রাত আনুমানিক 12টা হবে। হঠাৎ সে অনুভব করল তার ঘরের ভেতরের প্রচণ্ড ঠান্ডা বাতাসের প্রবাহ বইছে, অথচ সব দরজা জানলা ভেতর থেকে বন্ধ করা। ঘরের কোণ থেকে এক প্রকার ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে আসতে লাগলো। রিয়াজ টর্চ ফেলে দেখল টর্চের আলো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আটকে যাচ্ছে। কোনো আলো প্রতিফলিত হচ্ছে না। অন্ধকার যেন একটা দেয়ালের মতো রূপ নিয়েছে। হঠাৎ সেই অন্ধকার থেকে একটা কঙ্কালসার হাত বেরিয়ে এলো, যার নখগুলো ছিল প্রায় 4 ইঞ্চি লম্বা, আর মেঝের উপর আছর কাটার বিকট শব্দ হতে লাগলো। একটি হিসিস কণ্ঠস্বর রিয়াজের কানের কাছে ভেসে এলো, 125 বছর, 125 বছর ধরে আমি ওই মাটির নিচে বন্দী ছিলাম। তুই আমাকে মুক্ত করেছিস, কিন্তু মুক্ত করার মাসুল তোকে দিতে হবে তোর আত্মা দিয়ে। রিয়াজ চিৎকার করতে গেল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার মনে হলো কেউ যেন একটা বিশালাকার অদৃশ্য পাথর এনে তার বুকের উপর বসিয়ে দিয়েছে। রিয়াজের চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। পরদিন সকালে শ্রমিকরা রিয়াজের ঘরে গিয়ে এক বিভীষিকাময় দৃশ্য দেখতে পায়। রিয়াজ বিছানায় পড়ে রয়েছে, কিন্তু তার পুরো চুল এক রাতে পেকে সম্পূর্ণ সাদা হয়ে গেছে। তার মুখ দিয়ে ফেনা উঠছিল, আর সে শুধু 2টো কথা বারবার বিড়বিড় করছিল, ও বের হয়ে গেছে, পাথরটা ভেঙে গেছে, কবর ফাঁকা। এসব কথা শুনে গ্রামের মানুষজন বুঝে ফেলল কি সর্বনাশ ঘটেছে। তড়িঘড়ি করে আমার দাদা মাওলানা ইব্রাহিম সাহেব সহ এলাকার 4-5 জন পরহেজগার আলেমকে খবর দেয়া হলো। দাদারা যখন সেই ভাঙা কবরের কাছে গেলেন, দেখলেন কবরের ভেতরের মাটি সম্পূর্ণ লাল হয়ে আছে, যেন রক্ত ঢেলে দেওয়া হয়েছে। কবর থেকে অনবরত তপ্ত ধোঁয়া বের হচ্ছে। দাদা ডায়েরিতে লিখেছিলেন, কবরবন্দি জিনকে পুনরায় শৃঙ্খলিত করা
পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক আমলগুলোর একটি। কারণ এই জিনগুলো শত বছরের বন্দিদশায় চরম হিংস্র ও শক্তিশালী হয়ে ওঠে। 4 জন আলেম মিলে কবরস্থান ঘিরে 4 কোণায় কাঠের খুঁটি পুঁতে সেখানে বিশেষ আয়াতের তাবিজ বাঁধলেন। সারা রাত ধরে তারা কবরস্থানের পাশে বসে সূরা বাকারা এবং কঠিন জিলজালের আয়াত তেলাওয়াত করতে লাগলেন। রাত 2টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলো। গাছের ডালপালা ভেঙে পড়তে লাগলো। ধূলিঝলের মাঝে আলেমরা দেখতে পান সেই কবরের উপর বিশালাকার এক কুচকুচের ডানাওয়ালা মায়াবী কিন্তু ভয়াবহ আকৃতির ছায়া চক্কর দিচ্ছে। বাতাস এত তীব্র ছিল যে মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকা অসম্ভব ছিল। সেই ছায়াটি বিকট গর্জন করে বলছিল, আমি আর ওই কবরে যাব না, আমি পুরো গ্রাম জ্বালিয়ে ছাই করে দেব। আমার দাদা কোনো ভয় না পেয়ে পকেট থেকে জমজমের পানি ছিটিয়ে দিয়ে উচ্চস্বরে আজান দেওয়া শুরু করলেন। বাকি আলেমরাও একসাথে আজান দিতে লাগলেন। আজানের শব্দ শোনা মাত্রই সেই ভয়াল ছায়াটি যন্ত্রণায় চিৎকার করে উঠল। দাদা দ্রুত এগিয়ে গিয়ে ভেঙে যাওয়া সেই কালো পাথরের টুকরো দুটোকে একত্রিত করে তার উপর বিশেষ মোনাজাত পড়ে রূপার একটা বড় পেরেক পুঁতে দেন। সাথে সাথে যেন কোনো অদৃশ্য শক্তিতে বাতাস শান্ত হয়ে গেল, আর সেই ছায়াটি একটা বিকট আর্তনাদ করে আবার কবরের মাটির ভেতরে অদৃশ্য হয়ে গেল। পরের দিনই গ্রামের মানুষরা সেই বিশেষ কবরের চারপাশে পাকাপোক্তভাবে সিমেন্ট দিয়ে ঢালাই করে বন্ধ করে দেয়। রিয়াজ সর্দার সেদিন বেঁচে গিয়েছিলেন ঠিকই, কিন্তু সে তার মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে ফেলেছিল। আজও সে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় আর রাজবাড়ির কবরস্থানের দিকে আঙুল তুলে বলে, মাটির নিচে ওরা এখনও জেগে আছে, পাথর সরাবি না। ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন ভূত.com, আর আমি আরজে দুর্জয় আছি আপনাদের সাথে। 2টো ঘটনা ইতিমধ্যে শেষ হলো। আমরা প্রতিনিয়ত ভাবি আমরা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বাস করছি, কিন্তু এই বিশাল পৃথিবীর আড়ালে এমন কিছু অন্ধকার শক্তি লুকিয়ে আছে যা আমাদের ধারণারও বাইরে। এখন আমরা চলে যাব আমাদের আজকের পর্বের শেষ এবং সবচেয়ে রহস্যময় ঘটনাটিতে। এই ঘটনাটি ইমেল করেছেন বাগেরহাটের বাসিন্দা সজল ভাই। এই ঘটনাটি তাদের নানাবাড়ির এলাকার বহু পুরনো এক জমিদারি আমলের পুকুরকে কেন্দ্র করে এই ঘটনা। তো চলুন শুরু করা যাক। বাগেরহাটের এক নির্জন গ্রামে অবস্থিত ছিল মল্লিক বাড়ির দিঘি, যা স্থানীয় ভাষায় মায়াবী পুকুর নামে পরিচিত ছিল। এই পুকুরটার পানি ছিল অস্বাভাবিক রকমের পরিষ্কার ও নীল। এমনকি চৈত্র মাসের তীব্র খরাতেও এই পুকুরের পানি কখনো শুকাতো না। তবে এই পুকুর নিয়ে গ্রামে অনেক উপকথা প্রচলিত ছিল। বলা হতো এই পুকুরে এক রূপসী জলপরী বা মায়াবী জিন বাস করে। রাতের বেলায় পুকুরের ঘাটে এক অপূর্ব সুন্দরী নারী বসে থাকে, যে তার লম্বা চুলে জল ভিজিয়ে আশ্রাতে থাকে। আর যদি কোনো পুরুষ সেই রাতে পুকুরের পাড় দিয়ে হেঁটে যায়, সে এক অদ্ভুত মিষ্টি সুবাস পায় এবং একটা সম্মোহনী সুর শুনতে পায়, যা তাকে টেনে পুকুরের গভীর পানিতে নিয়ে যায়। যারা একবার সেই পানিতে নেমেছে তারা আর কোনোদিন জীবন্ত ফিরে আসেনি। তাদের লাশ পাওয়া যেত 2-3 দিন পর, একদম অক্ষত, কিন্তু মুখটা একটা অদ্ভুত হাসির ভঙ্গিতে স্থির হয়ে থাকত। সজল ভাইয়ের এক মামাতো ভাই ছিল, নাম ছিল তৌহিক। তৌহিক শহর থেকে গ্রামে এসেছিল শীতের ছুটিতে। তৌহিক ছিল আধুনিক যুগের ছেলে, ক্যামেরা দিয়ে বিভিন্ন শর্ট ফিল্ম আর ব্লগ বানাতো। গ্রামের বয়স্করা যখন তৌহিককে মায়াবী পুকুরের গল্প বলল, তৌহিক সেটাকে হেসে উড়িয়ে দিল। সে বলল, আজকের যুগেও আপনারা এসব রূপকথা বিশ্বাস করেন? ওটা নির্ঘাত কোনো গ্যাসের কারণে লোক মারা গেছে, অথবা সাঁতার না জেনে ডুবে গেছে। আমি আজ রাতে গিয়ে ওই পুকুরের ভিডিও শ্যুট করব। গ্রামের লোকজন তাকে অনেক বারণ করল। এমনকি তৌহিকের দাদাও বললেন, ওরে তৌহিক, মায়াবী পুকুরের জল সাধারণ জল না, ওখানে মায়াজাল বিছানো থাকে, যাস নে বাবা। কিন্তু তৌহিক কারো কথা শুনল না। রাত ঠিক 11:45 তৌহিক তার হাইটেক নাইকন ক্যামেরা, ট্রাইপড আর একটি বিশাল শক্তিশালী টর্চ লাইট নিয়ে বের হয়ে পড়ল মল্লিক বাড়ির দিঘির উদ্দেশ্যে। পৌঁছে তৌহিক দেখল পুরো এলাকা নিঝুম, কুয়াশায় চারপাশ ঢেকে গেছে। পুকুরের নীল পানি চাঁদের আলোয় অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে,
যেন নিচে হাজার হাজার জোনাকি জ্বলছে। তৌহিক ট্রাইপড সেট করে ক্যামেরা অন করল। রাত ঠিক 12টা 7 মিনিট। হঠাৎ বাতাসে ভেসে এলো এক চরম সুমিষ্ট সুভাষ। পারফেক্ট বেলিফুল আর চন্দনের মিশ্রণ। একই সাথে তৌহিকের কানে এলো এক অদ্ভুত মধুর গুঞ্জন বা গান। গানটার কোনো নির্দিষ্ট ভাষা ছিল না, কিন্তু সেই সুর শুনে তৌহিকের সমস্ত শরীর অবশ হয়ে আসতে লাগলো। তার মাথার ভেতর কেমন যেন ফাঁকা হয়ে যেতে শুরু করলো। তৌহিক ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রাখল, আর ভিউ ফাইন্ডারে যা দেখল তাতে তার গায়ের রক্ত জল হয়ে যাওয়ার কথা। কিন্তু মায়াজালের কারণে সে কোনো ভয় পাচ্ছিল না। সে দেখল পুকুরের ঠিক মাঝখানে পানির উপর হেঁটে হেঁটে এক তরুণী নারী তার দিকে এগিয়ে আসছে। মেয়েটির পরনে লাল শাড়ি, খোলা চুল, পানির উপর ছড়িয়ে আছে। তার পা দুটো পানির উপর স্পর্শ করলেও কোনো ঢেউ আসছে না। মেয়েটির মুখমণ্ডল অস্বাভাবিক সুন্দর, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ সাদা, কোনো মনি নেই। তৌহিকের মনে হচ্ছিল কেউ তার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে। তার ইচ্ছে করছিল ওই পানির গভীরে চলে যেতে। ক্যামেরা রেকর্ডিং অন ছিল। মেয়েটি পুকুরের ঘাটে এসে দাঁড়ালো এবং তৌহিকের দিকে হাত বাড়িয়ে দিল। সেই হাত থেকে স্ফটিকের মতো আলো ছড়িয়ে পড়তে লাগলো। মেয়েটি এক মিষ্টি মোহনীয় গলায় বলল, এসো, অনেকদিন পর কেউ এলো আমার কাছে। এই পানির নিচে একটা জগৎ আছে, খুব সুন্দর, তুমি আসবে আমার সাথে? তৌহিক যন্ত্রের মতো পা বাড়ালো। সে তার ক্যামেরা, মোবাইল সব ঘাটে ফেলে দিয়ে জুতো খুলে এক পা করে পুকুরের ঠান্ডা পানিতে নামতে শুরু করলো। পানি প্রথমে তৌহিকের হাঁটু পর্যন্ত এলো, তারপর কোমর পর্যন্ত। পানি যত বাড়ছে তৌহিকের চেতনা তত যেন হারিয়ে যাচ্ছে। সে যেন এক অদ্ভুত স্বপ্নের জগতে ঘুরে বেড়াচ্ছে। সে দেখছিল পানির নিচে সুন্দর কোনো আলো ঘেরা এক রাজপ্রাসাদ। পানি যখন তৌহিকের বুক পর্যন্ত পৌঁছে গেছে, ঠিক তখনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। গ্রামে তৌহিকের ফিরতে দেরি দেখে তার মামা ও গ্রামের 4-5 জন লাঠি নিয়ে আর বড় টর্চ নিয়ে তৌহিককে খুঁজতে বের হয়েছিল। তারা যখন পুকুরের কাছে আসে, তখন তারা দেখতে পায় তৌহিক একা একা বুক পানিতে দাঁড়িয়ে আছে এবং কারো সাথে যেন শূন্যে হাত বাড়িয়ে কথা বলছে। আর পুকুরের পানিতে তৌহিকের ঠিক সামনে একটা কালো বিশালাকার ছায়া ভেসে রয়েছে। তৌহিকের মামা বিষয়টি বুঝতে পেরে চড়া গলায় হাঁক দিলেন, তৌহিক, পিছনে ফিরে তাকা, পানিতে নামিস না। একই সাথে তাদের সাথে থাকা গ্রামের এক বয়স্ক লোক সাথে করে আনা পীরের দরগার ধূপের ছাই এবং তোড়া নিয়ে চিৎকার করে পানি ছিটিয়ে দিলেন এবং উচ্চস্বরে কালমা পড়তে শুরু করলেন। ধূপের ছোঁয়া দরগা ছাই পড়তেই সেই মায়াবী দৃশ্য এক নিমিষে ছাই হয়ে গেল। তৌহিক হঠাৎ করে যেন ঘোর থেকে জেগে উঠল। সে দেখল কোনো রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে নেই, বরং তার সামনে পানির নিচে জড়িয়ে আছে পেছানো শিকড়, পেছানো গাছের শিকড় আর জলজ লতা পাতা, যা তাকে নিচের দিকে নিয়ে যেতে চাচ্ছিল। আর যে রূপসী নারীকে সে দেখেছিল, তার আসল চেহারা ভেসে উঠল। এক বিভৎস জটবাঁধা চুল আর দীর্ঘ দাঁতলা জলজিনের ছায়া, যা এক বিকট হুঙ্কার দিয়ে পুকুরের গভীর পানিতে তলিয়ে গেল। তৌহিকের মামারা দ্রুত পানিতে নেমে তৌহিককে টেনে ঘাটে তুলে আনেন। তৌহিক তখনও কাঁপছিল আর বারবার বলছিল, ও আমাকে ডাকছিল, পানির নিচে নাকি প্রাসাদ আছে। তৌহিককে ঘরে এনে গরম পানি দিয়ে ধুয়ে যখন কিছুটা সুস্থ করা হলো, তখন মনে পড়ল তার ক্যামেরার কথা। সকালে গিয়ে ঘাটে রাখা তৌহিকের ট্রাইপড আর ক্যামেরা উদ্ধার করা হয়। যখন তারা সেদিনের রেকর্ডিংটি প্লে করে, পুরো ঘরের মানুষের গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। ক্যামেরার ভিডিওতে দেখা যাচ্ছিল তৌহিক ঘাটে একা দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে, কিন্তু ক্যামেরার সামনে কোনো সুন্দরী নারী ছিল না। ছিল এক অবয়বহীন কালো কুয়াশার মতো ছায়া, যা শূন্যে ভেসে আসছিল। আর অডিওতে ভেসে আসছিল এক পৈশাসিক চিরখ ঘরঘরে হাসির শব্দ। তৌহিক আর এক মুহূর্ত গ্রামে থাকেনি। সেদিন সে ঢাকায় ফিরে যায়, কিন্তু বাগেরহাটে সেই মল্লিক বাড়ির মায়াবী পুকুর আজও সেখানে আছে। গ্রামের মানুষ আজও সন্ধ্যের পর সেই পুকুর পাড় দিয়ে হাঁটে না, কারণ তারা জানে সেই মায়াবী রূপসী আজও
পানির নিচে অপেক্ষা করে আছে নতুন কোনো শিকারের আশায়।